We have a plan for the people and for the country. প্ল্যান শুধু আপনার না তারেক কাকু, প্ল্যান কিন্তু আমাদের দাদুরও আছে এবং দাদু অলরেডি তার প্ল্যান ডাকসু রাকসু চাকসু সহ সকল বিশ্ববিদ্যালয়ে তার ছাত্র সংগঠনের মাধ্যমে বাস্তবায়ন করে দেখিয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে শিবিরের নাম নিলে জঙ্গি মামলায় তাকে আসামি করা হয়েছে, ইসলামী ছাত্র শিবির আমাদের কোরআনের বই, হাদিসের বই, আমাদের রেগুলার যে পাঠ্য বইগুলো আছে সেগুলোকে ধরে নিয়ে জঙ্গি বই হিসাবে সাব্যস্ত করা হয়েছে। মহসিন হলে রাকিব ভাই, ওনাকে যখন শিবির সংশ্লিষ্টতা পাওয়া গেছে, ওনাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, নির্যাতন করার পর চারতলা থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে। চারতলা থেকে ফেলে দেওয়ার পরে তার পা ভেঙে গেছে, উনি হামাগুড়ি দিয়ে যখন রেজিস্টার বিল্ডিংয়ের সামনে এসেছে ওইখানে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। উনি যখন পানি চেয়েছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের কাছে তখন ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে। এইভাবে অসংখ্য আমরা নির্যাতন নিপীড়নের ঘটনাগুলো জানি। মাস্টারদা সূর্য সেন হলে 2024 সালের 16 জুলাই আমাকে এবং আমার বন্ধু আজাদকে ছাত্রলীগের গুন্ডা বাহিনী মেরে শাহবাগ থানায় হস্তান্তর করতে চাইছিল শুধুমাত্র শিবির সন্দেহে কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হওয়ায়। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে 1.5 বছর পরে শিবিরের যুক্ত মুক্ত গুপ্ত যাই বলেন সব মিলিয়ে শিবিরের ফিক্সড ভোট ব্যাংক ছিল শুধুমাত্র 4 থেকে 5,000। কিন্তু আপনি যদি তাদের ঐক্যবদ্ধ প্যানেলের ভোট পাওয়ার মাত্রাটা দেখেন সবগুলাই ছিল গড়ে 12,000-এর উপরে বিপিজিএস এবং এজিএস পদে। অর্থাৎ নির্দিষ্ট দিন 4 থেকে 5,000 ভোটের বাহিরে 6 থেকে 7,000 সুইং ভোটার থেকে আকৃষ্ট করতে পেরেছিল শিবির। সেটাই শিবিরকে এনে দিয়েছিল ল্যান্ডস্লাইড ভিক্টোরি ডাকসুতে। অন্যদিকে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদ হামিদ এবং মায়েদের প্যানেলকে আপনি যদি দেখেন দেখবেন তাদের সকলেরই ভোট ছিল 5 থেকে 6,000-এর ভিতরে। অর্থাৎ তারা তাদের ছাত্রদল সমর্থিত নির্দিষ্ট প্যানেলের বাহিরে গিয়ে যে সুইং ভোটার তাদেরকে আকৃষ্ট করতে পারে নাই বলেই তাদেরকে হইতে হয়েছিল ডাকসুর পরাজিত ভিপিজিএস এবং এজিএস। কারা এই সুইং ভোটার, কিভাবে এই সুইং ভোটার একটা রেজাল্ট মেকিং ফ্যাক্টর হিসেবে কাজ করে একটা নির্বাচনে, এবং সর্বশেষ 12 ফেব্রুয়ারিতে আমাদের বাংলাদেশের যে 17% অর্থাৎ 2,18,81,000 জন সুইং ভোটার আছে তারা কোন দিকে যাচ্ছে তা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। সুইং ভোটার হচ্ছে গ্রুপ অফ পিপল যারা নির্দিষ্ট কোনো আইডিওলজির উপরে প্র্যাগমেটিজমকে স্থান দেয়। অর্থাৎ ধর্মভিত্তিক বলেন জাতীয়তাবাদ ভিত্তিক বলেন এই ধরনের কোন একটা আইডিওলজিকে না, বরং তারা বাস্তবে কি ঘটতেছে একটা পরিবেশে কি ধরনের ঘটনা ঘটতেছে ওইটার উপর নির্ভর করে তাদের ভোট দেয়। তারা নির্দিষ্ট কোনো দলকে সাপোর্ট করে না, বরং পরিবেশ পরিস্থিতি অনুসারে তাদের জন্য যেটা বেটার হবে ওই অনুসারে ভোট দেয় বলেই তাদেরকে বলা হয় সুইং ভোটার। এবার আসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুইং ভোটাররা কেন এত গুরুত্বপূর্ণ। প্রজেকশন বিডি এবং ন্যারেটিভের সার্ভে থেকে আমরা দেখতে পাই দেশের বড় দুইটা রাজনৈতিক দলের মধ্যে ভোটারের পার্থক্য শুধুমাত্র 1%। অর্থাৎ তাদের যে প্রত্যক্ষ সমর্থক তাদের সংখ্যা বর্তমানে একদমই কাছাকাছি। ফলে এই নির্বাচনের ফলাফল নির্ধারণ করতেছে এই সুইং ভোটাররা কোনমুখী হচ্ছে তার উপরে। এখন যদি একটু বিস্তারিত দেখি, এই নির্বাচনে অলরেডি 87% মানুষ প্রায় ভোট দেওয়ার বিষয়ে নিশ্চিত। অন্যদিকে প্রায় 12% মানুষ রয়েছে যারা এখনো ভোট কেন্দ্রে যাওয়া এবং না যাওয়ার মধ্যে কনফিউশনে আছে, অর্থাৎ যাব কি যাব না। আর এই 87% ভোটারের মধ্যে প্রায় 17% ভোটার এখন অনিশ্চিত অবস্থায় রয়েছে তারা কোন দলকে অথবা কোন প্রার্থীকে ভোট দিবে। এবারে যদি জোটের মধ্যে আসি, প্রথমে জামাতের যে 10 দলীয় জোট রয়েছে এখানে জামাতের প্রায় 34% ভোটের সাথে যুক্ত হচ্ছে এনসিপির 7% ভোট। অর্থাৎ 10 দলীয় জোটে ভোটের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 41%। অন্যদিকে বিএনপি যেহেতু কোনো জোটবিহীন একাকী চলছে তার যেই 35% ভোট আছে, সর্বশেষ তথ্য মতে আওয়ামী লীগের 48% ভোটার যোগ দিয়েছে বিএনপিতে। অর্থাৎ সেখানে মোট দেশের জনসংখ্যার 9% ভোটার নতুন করে যুক্ত হচ্ছে বিএনপির ভোটারদের সাথে। অর্থাৎ বিএনপির ভোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 44.7%। ফলে এখনো ইনডিসিশনে রয়েছে প্রায় 8% ভোটার এবং অন্যদিকে ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে কনফিউশনে আছে প্রায় 11% ভোটার। এই 19% সুইং ভোটারের উপরে নির্ভর করতেছে 12 তারিখের জাতীয় নির্বাচনের ফলাফল কোন জোটের দিকে যাচ্ছে। চলুন দেখি এবার নির্বাচনের আরেকটা সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টর বা পীর বাবাদের দল চরমোনাই নিয়ে, যারা 3.2% ভোটার সমর্থন নিয়ে সারা বাংলাদেশের 268টি আসনে প্রার্থী দিয়েছেন এবং প্রচারণা কাজ চালাচ্ছেন। প্রশ্ন থেকে যায় এই 268টি আসনে প্রচারণা চালানোর মতো একটি অদ্ভুত বুদ্ধি কোথা থেকে উৎপন্ন হইল এবং এই ফান্ডিংটা আসলে কোন পকেট থেকে আসতেছে। 11 দলীয় জোটের ভোটের পাল্লা যখন ভারী হয়ে যায় তখন চরমোনাইয়ের সাথে বিএনপির মুখোমুখি গুপ্ত বৈঠক ও চরমোনাইয়ের একক প্রার্থিতা এটাই প্রমাণ করে যে জামাতের জোটের ভোট নষ্ট করাই ছিল এই একক প্রার্থিতার মূল লক্ষ্য। এবারে দেখা যাক এই সুইং ভোটারদেরকে আকৃষ্ট করার ক্ষেত্রে দলগুলোর অবস্থান। এই সুইং ভোটারদের ডিসিশন নির্ভর করে মূলত 4টা প্যারামিটারের উপরে। এর মধ্যে প্রথমে যদি আসি আউটকাম পারসেপশন নিয়ে, যেখানে একজন ভোটার চিন্তা করেন ফিউচারে আসলে কোন দল আসলে তার ইন্ডিভিজুয়াল লাভ অথবা ক্ষতি হবে। উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী চিন্তা করেন তাকে চাঁদা দিতে হবে কি হবে না।
একজন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী মনে করেন এই ক্যাম্পাসে আবার হল দখল অথবা পেশিশক্তি রাজনীতি ফিরে আসবে কিনা, তেমনি একজন নারীও চিন্তা করেন যে সে তার স্বাধীনতা অনুযায়ী পোশাক করতে পারবেন কিনা। দ্বিতীয়ত, লিডারশিপ পারসেপশন। তারেক রহমান বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান হিসেবে নিঃসন্দেহে জনপ্রিয়তার দিক দিয়ে অন্য যে কোনো লিডারের চেয়ে এককভাবে এগিয়ে আছেন। কিন্তু দেশে আসার পর থেকে তার বিভিন্ন বক্তব্যের মঞ্চে ক্রমাগত ব্লান্ডার অথবা সমস্যাজনক বক্তব্যের কারণে তার এই পারসেপশন কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। এই পয়েন্টে সর্বশেষ আমি কালকে রাত্রের ঘটনাও যদি ধরি, যে হাদি হত্যার বিচার চাওয়ার ফলে পুলিশের যে বর্বর আক্রমণ তা নিয়ে ছাত্রদলের যে সেলিব্রেশন, সেটাই আসলে ঠিক করতেছে যে বিএনপি এই সুইং ভোটারদের পালস বুঝতে সক্ষম হচ্ছে না। আউটকাম পারসেপশন এবং চলমান ঘটনা অথবা সংকটে যখন বিএনপি মানুষের পালস বুঝতে অক্ষম হয়, তখন তারা পরিস্থিতি নিয়ে আসে আরও কিছু অবাস্তব প্রতিশ্রুতি। তারা নিয়ে আসে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, যেগুলো বাংলাদেশের জনসংখ্যার প্রপোর্শনে কোয়ান্টিটি হিসেবে কোনোভাবেই যৌক্তিক না। এছাড়াও তাদের রয়েছে প্রায় 50 কোটি গাছ লাগানো এবং সারা দেশে খাল খনন করে নদী বানিয়ে দেওয়ার মতো পরিকল্পনা। অন্যদিকে জামাত ইসলাম তাদের পলিসিতে অবাস্তব কোনো কিছু না আনলেও তারা চেয়েছে বাস্তবের সমস্যাগুলোকে সমাধান করতে। একদিকে তারা চায় কর্মসংস্থান সমস্যার সমাধান করে টেকসই উন্নয়ন করতে, অন্যদিকে মাতৃত্বকালীন ছুটি ও নারীদের কর্মঘণ্টা কমাতে চায়। তারা চায় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে চাকরির ভর্তি পরীক্ষা রয়েছে সেগুলোতে থাকবে না কোনো ভর্তি ফি। এছাড়াও মিডিয়া ইনফ্লুয়েন্স সুইং ভোটারদেরকে আকর্ষণ করার জন্য সবচেয়ে বড় টুল হিসেবে ব্যবহৃত হয় এবং এখনো হচ্ছে। আর হচ্ছে বলে আপনি দেখবেন জাইমা রহমানের আজান সুরে মাথায় কাপড় দেওয়ার চেয়েও হাদির মৃত্যুর বিচার চাওয়ার নিউজ সাংবাদিক এবং পত্রিকার শিরোনামগুলোতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই কোনো প্রোপাগান্ডা বা ক্লিক বেসড জার্নালিজম দ্বারা ইনফ্লুয়েন্সড না হয়ে নিজের মনুষ্যত্ব বিক্রি না করে একজন সুইং ভোটার হিসেবে বিবেক ও বিচার বুদ্ধি জাগ্রত রেখে ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট দিবেন।